গল্পের নাম প্যান্ডেলের ঠাকমা। লাঠি ঠুকঠুক করে ধীরে ধীরে হেঁটে সুপ্রীতি পুজো প্যান্ডেলে ঢুকল। ষাটোর্ধ্ব প্রবীণদের আবাসনের পুজো, প্রায় সকলেই সকলকে চেনে। সে সোজা একেবারে সামনে পুজোর জায়গায় এগিয়ে গেল। ওখানে অল্প কটা চেয়ার রাখা আছে, সবই ভর্তি। একদিকে ঢাকি তার ঢাক সামনে নিয়ে একটা চেয়ারে বসে আছে। তার পাশের চেয়ারে একটা বাচ্চা ছেলে বসে আছে, তার হাতে একটা কাঁসর ঘণ্টা। একজন ভলান্টিয়ার এসে বাচ্চাটাকে উঠিয়ে দিয়ে সুপ্রীতির দিকে চেয়ার ঠেলে দিয়ে বলল, বসুন, আপনি এখানে বসুন। বাচ্চাটা আহত অভিমানী দৃষ্টিতে সুপ্রীতির দিকে তাকিয়ে দেখল, তারপর ঢাকির চেয়ারের পিছনে গিয়ে দাঁড়ালো। ছেলেটিকে এভাবে উঠিয়ে দিয়ে সেখানে বসতে সুপ্রীতির বেশ খারাপ লাগছিল, কিন্তু বেশিক্ষণ দাঁড়াবার ক্ষমতা তার নেই। তাই একটু কিন্তু করে সে চেয়ারটায় বসে পড়ল। বাচ্চা ছেলেটার দিকে তাকিয়ে স্নেহের হাসি হাসল। বাচ্চাটার চোখ নামিয়ে নিল। প্রতিমার সামনে বসে পুরুত ঠাকুর পুজো করছিলেন। ধূপ আর ধুনুচির ধোঁয়ায় পুজোর জায়গাটা ভরে গেছে। একটানা সঙ্গীতময় সংস্কৃত মন্ত্রোচ্চারণ, দুর্গা ঠাকুরের অদ্ভুত সুন্দর দুটি চোখের দৃষ্টি আর মুখের হাসি, সব মিলে যেন এক সম্মোহনী পরিবেশ। সবাই চুপচাপ বসেছিল। মন্ত্রোচ্চারণ থামতে সুপ্রীতির আচ্ছন্ন ভাবটা কেটে গেল। এদিকে ওদিকে তাকাতেই তার নজরে পড়ল বাচ্চা ছেলেটা ঢাকির চেয়ারের পিছনে শুয়ে ঘুমিয়ে পড়েছে। এমন সময় আরতি শুরু হলো। ঢাকি উঠে দাঁড়িয়ে ঢাক বাজাতে শুরু করলো। সঙ্গে সঙ্গে চেয়ারের পেছনে ঘুমন্ত ছেলেটা তড়াক করে দাঁড়িয়ে পড়ে পূর্ণোদ্যমে কাঁসর বাজাতে আরম্ভ করলো। পুরো ব্যাপারটার মধ্যে এমন একটা চমক আর মজা ছিল যে শুধু সুপ্রীতি নয়, ওখানে বসে থাকা আরও অনেকে হেসে উঠল। বাচ্চাটা নির্বিকার, কিছু বুঝলো বলে মনে হলো না। পরদিন অষ্টমী। সন্ধি পুজোর পাঠ মিটতে বিকেল হয়ে গেল। পুজোর পর সুপ্রীতি আর রুমা প্যান্ডেলে বসে গল্প করছিল। দুর্গাপুজো উপলক্ষে একজন চাওয়ালা বসানো হয়েছে, তার কাছে সবসময় চা পাওয়া যাচ্ছে। দুই বন্ধুর হাতে গরম চায়ের কাগজের গেলাসগুলো একেবারে মাথা পর্যন্ত ভর্তি বলে দুজনেই রুমাল জড়িয়ে ধরে আছে। প্যান্ডেল এখন ফাঁকা ফাঁকা। ঢাকি এক কোণে বিশ্রাম নিচ্ছে। আবাসনের গেটের বাইরে একটা আইসক্রিমওয়ালাকে ঘিরে কয়েকটি ছোট ছেলে মেয়ে আইসক্রিম কিনছে। কথা বলতে বলতেই সুপ্রীতির নজরে পড়ল ওদের থেকে একটু তফাতে সেই কাঁসর বাজানো বাচ্চা ছেলেটা আইসক্রিমওয়ালার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। ছেলেটাকে ডেকে সে জিজ্ঞাসা করলো, কিরে, আইসক্রিম খাবি? ছেলেটা মাথা নেড়ে না বলল। সুপ্রীতি আর রুমা দুজনেই একটু অবাক হয়ে কারণ জিজ্ঞাসা করতে সে বলল, টাকা নেই। আমি টাকা দিচ্ছি, তুই যা গিয়ে আইসক্রিম কিনে আন। কথা বলতে বলতে সুপ্রীতি তার হাতের পার্স খুলল। বাচ্চাটা কিন্তু কোনো রকম উৎসাহ দেখালো না, হাত গুটিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল। কিরে, কি হলো তোর? এবার রুমা প্রশ্ন করল। একইভাবে দাঁড়িয়ে ছেলেটা উত্তর দিল, আমি ভিক্ষা নেব না। চমকে উঠল দুই বন্ধু, একটু যেন থতমত খেয়ে গেল। সামলে নিয়ে সুপ্রীতি আবার বলল, এ মা, ভিক্ষা কেন হবে? তুই আমাদের জন্য একটা কাজ করে দিবি, আর তার বদলে আমরা তোকে আইসক্রিম খাওয়াবো। ছেলেটা একটু সন্দিহান দৃষ্টিতে চেয়ে বলল, কি কাজ? দেখ, আমাদেরও খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে, কিন্তু কে এনে দেবে বল? আর দেখতেই তো পাচ্ছিস আমাদের পায়ে কত ব্যথা, হাঁটতে খুব কষ্ট। রুমা কথাটা বলে করুণ চোখে তাকিয়ে রইল। তাই তো বলছি, তুই আমাদের জন্য আইসক্রিম নিয়ে আয়, আর তোর নিজের জন্য পছন্দ মতো আইসক্রিম নিবি। তারপর আমরা তিনজনে একসাথে মজা করে আইসক্রিম খাবো। ছেলেটা এবার রাজি হয়ে গেল। হাসি মুখে হাত বাড়িয়ে নিয়ে বলল, দাও, টাকাটা দাও। তোমরা কি নেবে বলো? প্যান্ডেলে 3টে চেয়ারে বসে আইসক্রিম খেতে খেতে ওরা তিনজন গল্প করছিল। সুপ্রীতি আর রুমার হাতে ভ্যানিলা আইসক্রিম কাপ, আর বাচ্চাটার দু হাতে দুটো কাঠি আইসক্রিম। একবার এই হাতেরটা চুষছে, একবার ও হাতেরটা চাটছে। দারুণ খুশি সে।
ভাব হয়ে গেছে তিনজনে। বাচ্চাটার নাম বিদুর। বিদুর, এই নামটা তো বড় একটা শুনি না, কে রেখেছিল? রুমা প্রশ্ন করতে ছেলেটা উত্তর দিল, আমাদের গ্রামের মাস্টার দাদু। তোদের গ্রামের নাম কি? নপাড়া। সেটা কোথায়? অনেক দূর, ওই ব্যারাকপুর লাইনে, ট্রেনে করে যেতে হয়। আচ্ছা, তোর নাম তো বিদুর, তুই বিদুরের গল্প জানিস? সুপ্রীতি জিজ্ঞাসা করল। বিদুরের গল্প আছে বুঝি? ছেলেটার চোখে মুখে একরাশ কৌতূহল। আছে বই কি, অনেক আছে, কিন্তু আমাকে তো কেউ বলেনি। ঠাকুমা আমাকে শুধু ভূত পেতনি আর শিব দুর্গার গল্প বলতো। বাড়িতে তো ঠাকুমা আছে, এখন আর নেই, বুড়ো হয়ে গেছিল তো, 8 বছরে মরে গেছে। বিদুরের মাথায় হাত বুলিয়ে একটু আদর করে সুপ্রীতি বলল, ঠিক আছে, আমাকে তুই ঠাকুমা বলিস কেমন? বিদুর রুমার দিকে তাকিয়ে বলল, আর তোমাকে তোমাকে কি বলবো? আমাকে তুই দিদিমা বলিস। ওরা তিনজনেই হেসে উঠল। এরপর সুপ্রীতি বিদুরকে পাশে ডেকে নিয়ে একটা গল্প বলতে শুরু করলো। ছেলেটা ওর মুখের দিকে এক দৃষ্টে তাকিয়ে মন দিয়ে গল্প শুনছিল। পাশ দিয়ে যেতে যেতে পুজোর সেক্রেটারি অনিল মিত্র বলল, বাহ, ঢাকির ছেলেটার সাথে আপনারা দেখছি দিব্যি ভাব জমিয়ে নিয়েছেন। রাতের বেলা সুপ্রীতি যখন প্যান্ডেলে ঢুকলো, ততক্ষণে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ওকে দেখে বিদুর দৌড়ে এসে বলল, ঠাকুমা, তোমার জন্য চেয়ার রেখে দিয়েছি, বসো এখানে। দিদিমা তো কখন এসে গেছে, সামনে বসেছে। হাসি মুখে সুপ্রীতি বলল, ঠিক আছে, আমি এখানেই বসি। একটা চেয়ার নিয়ে এসে বিদুর একটু তফাৎ রেখে সুপ্রীতির পাশে বসল। অনুষ্ঠানে তার বিশেষ মন নেই, মাঝে মাঝেই সে সুপ্রীতির দিকে তাকাচ্ছে। একটু পরে বলল, ঠাকুমা, কাল আরেকটা গল্প বলবে তো? আচ্ছা, কাল ভোগ নিবেদনের পর আসিস, কাল তোকে বিদুরের গল্প বলবো। তোর গল্প শুনতে ভালো লেগেছে? খুব ভালো লেগেছে, ঘাড় কাত করে বিদুর বলল, তুমি খুব ভালো গল্প বলতে পারো। বিদুরের কথায় সুপ্রীতি হাসলো, হাসিটা একটু ম্লান। ওর শরীরটা ঠিক ভালো লাগছিল না। অনুষ্ঠান শেষ হবার আগে সে উঠে ঘরে চলে গেল। পরদিন রুমা আর ইন্দিরার সাথে পুজো প্যান্ডেলে ঢুকে সুপ্রীতি দেখল ভোগের আরতি চলছে। ঢাকের তালে তালে বিদুর তখন কাসর বাজাচ্ছিল, কিন্তু তার মধ্যেও সে রুমা আর সুপ্রীতিকে দেখতে পেয়ে একগাল হাসল। আরতি শেষ হতে বিদুর কাসর রেখে দৌড়ে ওদের কাছে এসে জিজ্ঞাসা করল, আইসক্রিম এনে দেব? মাথা নেড়ে সুপ্রীতি বলল, না, আজ আর আইসক্রিম নয়, আমাদের তিনজনের জন্য চা আনতে হবে, কিন্তু তুই নিজের জন্য আইসক্রিম নিবি। বিদুর সঙ্গে সঙ্গে ছোটাছুটি করে চা আইসক্রিম সব নিয়ে এলো। তিন বন্ধু চা খেতে খেতে গল্প করছিল। বিদুর ওদের পাশে দাঁড়িয়ে আইসক্রিম শেষ করলো। তারপর একটু উসখুস করে সুপ্রীতির শাড়িটার একটা কোনায় টান দিয়ে বলল, বিদুরের গল্পটা বলবে না? এরপর সুপ্রীতির পাশের চেয়ারে বসে মন দিয়ে মহাভারতের বিদুরের গল্প শুনছিল একালের ছোট্ট বিদুর। গল্প তখন মাঝপথে ভোগ খাবার ডাক পড়ল। রুমা আর ইন্দিরা বলল, এখন ভোগ খেতে চলো সুপ্রীতি, এমনিতেই অনেক বেলা হয়ে গেছে। বাকি গল্পটা তুই সন্ধেবেলায় শুনে নিস বিদুর। দশমীর দিন সকাল থেকেই বিসর্জনের তোড়জোড় চলছে। পুজো, দধিকর্মা সব হয়ে গেল। বিদুর ভিতরে ভিতরে বেশ অস্থির হয়ে উঠছিল। ঠাকুমা তো এখনও এলো না, কাল রাতেও আসেনি। বিদুর পুরো প্যান্ডেল ঘুরে খুঁজেছে, ঠাকুমা, দিদিমা কাউকেই দেখতে পায়নি। ঠাকুমা গল্পের শেষটুকু কাল রাতে বলবে বলেছিল, এলো না কেন কে জানে। অন্য কোথাও ঠাকুর দেখতে গিয়েছিল বোধহয়, কিন্তু সকালেও তো আসছে না। একটু পরে তো বিদুর বাবার সাথে নপাড়ায় চলে যাবে। এখন না এলে ঠাকুমার সাথে তো আর দেখাই হবে না। একবার অনিলবাবুকে দেখতে পেয়ে বিদুর তার কাছে ছুটে গেল, কাকু, কাল যে ঠাকুমার পাশে আমি বসেছিলাম সে আসছে না কেন জানো? কোথায় আছে সে? তাড়াহুড়োর মধ্যে ছিল অনিল। অবাক হয়ে বিদুরের দিকে তাকিয়ে বলল, তোর ঠাকুমাকে আমি চিনব কী করে? ভালো করে খুঁজে দেখ, এখানেই কোথাও আছে। ওদিকে আবাসনের একটা ঘরে সুপ্রীতি তখন জ্বরের ঘোরে অর্ধচেতন অবস্থায় আছে। ঘরের মধ্যে একজন নার্স ছাড়াও আরও জনা তিনেক লোক, তার মধ্যে রুমা একজন। পুজোর দিনে ডাক্তার পাওয়া খুব মুশকিল, তবু ওরা চেষ্টা করছে
যদি কাউকে পাওয়া যায়। জ্বরের ঘোরেও লাল লাল চোখ মেলে সুপ্রীতি চারদিকে তাকিয়ে কিছু একটা খুঁজতে খুঁজতে দুবার বলে উঠল, বাবু। বাবু। রুমাকে নার্স জিজ্ঞাসা করলো, বাবুকে আপনি জানেন? হ্যাঁ, ওনার ছেলে আমেরিকায় থাকে। এমন সময় ঘরে একজনের মোবাইল বাজলো। মোবাইলে কথা বলে সে জানালো ডাক্তার আসছেন, তবে এখনও ঘণ্টাখানেক লাগবে এখানে পৌঁছতে। বেদি থেকে প্রতিমা নামানো হয়ে গেছে। একটু পরে বিসর্জনের জন্য ট্রাকে তোলা হবে। ঢাকি ঘুরে ঘুরে ঢাক বাজিয়ে বকশিস সংগ্রহ করছে। ছেলেকে এদিক ওদিক করতে দেখে ধমক দিল, কি করছিস বলতো? শুধু এদিক ওদিকে ছটফট করে দৌড়ে বেড়াচ্ছিস। শান্ত হয়ে আমার পাশে দাঁড়িয়ে থাক। দূর থেকে ইন্দিরাকে আসতে দেখে বিদুর দৌড়ে গেল। ইন্দিরাকে জিজ্ঞাসা করলো, ঠাকমা এলো না? ইন্দিরা বিদুরের মাথায় হাত দিয়ে আদর করে বলল, তোর ঠাকমার খুব জ্বর হয়েছে, উঠতেই পারছে না মোটে। বিদুরের মুখটা একেবারে শুকিয়ে গেল। সে মাথা নিচু করে সেখান থেকে সরে গেল। প্রতিমার সামনে তখন খুব ভিড়। এক কোণে হাত জোর করে দাঁড়িয়ে মৃদুর দুর্গা ঠাকুরের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, আমার প্যান্ডেলে ঠাকুমাকে তুমি ভালো করে দিও ঠাকুর, সামনের বছর এসে যেন আবার ওই ঠাকুমাকে দেখতে পাই।